আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রংপুর কারাগারে কয়েদিদের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো 4 জন, আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি। 27 দিন পর রাজধানী সহ সারা দেশে চলছে বেশিরভাগ আন্তনগর ট্রেন, টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও সব কাউন্টারে। কোটা সংস্কার আন্দোলনে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা, রংপুরে আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কা। এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হয় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল, নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। আমরা সরাসরি চলে যাচ্ছি রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন মেরিনা লাভলি। লাভলি, এই মুহূর্তে কারাগারের অবস্থা সম্পর্কে আমাদের জানান। রংপুর কেন্দ্রীয় কারাগারের এখন বর্তমানে পরিস্থিতি অনেকটা থমথমে বলবো, কারণ এখানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আপনাকে জানিয়ে রাখি যে রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে জেলখানায় থাকা কয়েদিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো আমি জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সকাল তখন 8:20 সেই সময়টিতে কেন্দ্রীয় কারাগারের যিনি পরিচ্ছন্ন কর্মী ছিলেন, যে তার নাম রফিকুল, সে ঝাড়ু দিচ্ছিল এবং বাহার নামে একজন কয়েদি ছিল যে একটি গাছ থেকে আমড়া পাড়ছিল, এবং সেই মুহূর্তে এই রফিকুল তাকে নিষেধ করে পরিচ্ছন্ন কর্মী যে এই মুহূর্তে ঝাড়ু দিচ্ছি, এখন ফল পেরো না। তারপরেই ক্ষিপ্ত হয়ে এক সময় সে বাকবিতণ্ডার জেরে এই রফিকুল বাহারের মাথায় আঘাত করে, এবং এই আঘাতের এক পর্যায়ে বাহার আগে থেকেই সে হার্টের পেশেন্ট ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে সে অসুস্থ হয়ে যায়। তো 8:30টার দিকে যখন কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে এসে সেখানকার দায়িত্বরত নার্স এবং চিকিৎসক যারা ছিলেন তার বিপি পালস কিছুই পাচ্ছিল না। তারপরে 8:30 যখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বাদশাকে, তখন তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার জেরেই সেখানে কয়েদিদের দুপক্ষের মধ্যে অনেকটা কয়েদিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। অর্থাৎ বাহারের কয়েকজন আত্মীয় স্বজন ছিল, তারাও সেখানকার কয়েদি হিসেবে ছিল আর কি। তো আমি যেটি জানতে পেরেছি যে এই বাহার সমর্থিত যারা ছিলেন এবং অন্য কয়েদিদের মধ্যে একসময় বিশৃঙ্খলা হয়, এবং সেই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানকার যারা কারারক্ষীরা ছিলেন তারা বেশ কিছু রাউন্ড গুলি বর্ষণ করে, এবং সেই পরিপ্রেক্ষিতে ভিতরে বেশ হট্টগোল তৈরি হয়। এবং এক পর্যায়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ আছে, তো পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে
পরে সেনাবাহিনীকেও তলব করা হয়, সেনাবাহিনী আসে এবং সেখানে মেট্রোপলিটন পুলিশের অনেকেই ছিল। পরবর্তীতে জেলা প্রশাসক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গেছেন। বর্তমানে পরিস্থিতি থমথমে আছে, বাহার মারা গেছে এবং সেই সাথে যেটি জানতে পেরেছি যে এর সাথে কয়েকজন আহত আছেন, সেটি আমরা জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, এটি আমরা বলতে পারি আপনাকে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে দর্শকদের সেটি জানিয়ে দিব। জি হাফিজ, আপনাকে ধন্যবাদ। রংপুর কেন্দ্রীয় কারাগারের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন মেরিনা লাভলি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ বিকাল 4টায় নতুন উপদেষ্টারা বঙ্গভবনে শপথ নেবেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21। রিপোর্ট আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা 17 জন। যুক্ত হতে যাচ্ছেন আরও 4 জন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার উপদেষ্টা হচ্ছেন। 1977 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারের মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তিনি। নতুন উপদেষ্টাদের মাঝে আরও রয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা এবং পরবর্তীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক 1996 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সাবেক সচিব মোহাম্মদ ফাইজুল কবির খান যুক্ত হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। 1979 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন এবং পরবর্তীতে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি সহ নানা আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করেন ফাইজুল কবির। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সেনাবাহিনী থেকে 3 তারকা জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন জাহাঙ্গীর আলম। বিকেল 4টায় বঙ্গভবনে এই 4 নতুন উপদেষ্টা শপথ নেবেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ বিকাল 4টায় নতুন উপদেষ্টারা বঙ্গভবনে শপথ নেবেন। এই মুহূর্তে সেখানে আছে নীলাদ্রি শেখর, আমরা চলে যাচ্ছি তার কাছে। নীলাদ্রি, শপথ অনুষ্ঠানের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমার সহকর্মী মিথিলা নাজনীন কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটা আসলে জানাচ্ছিলেন, যে উপদেষ্টারা শপথ নিতে যাচ্ছেন তাদের বিস্তারিত তুলে ধরেছেন। আমি আসলে এখন অবস্থান করছি বঙ্গভবনের ঠিক বাইরে, যেখানে আজ বিকাল 4টায় অন্তর্বর্তীকালীন সরকারের যে 4 জন উপদেষ্টা শপথ নিতে যাচ্ছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে গত 8 আগস্ট এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে এবং প্রথম দফায় যে 17 জন উপদেষ্টার নাম আমরা পেয়েছিলাম, তাদের মধ্যে প্রথমে 13 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন সময় উপদেষ্টারা শপথ নিয়েছেন। আজকে আরো 4 জন উপদেষ্টা শপথ নেওয়ার মধ্যে দিয়ে আসলে 21 জনের যে উপদেষ্টা পরিষদ সেটি আসলে গঠিত হতে যাচ্ছে। হয়তো সেই উপদেষ্টা পরিষদ প্রয়োজন মনে করলে সরকার সেটি আরো বৃদ্ধি করার সুযোগও রয়েছে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার 25টি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন, আজকে যদি এই 4 উপদেষ্টা শপথ গ্রহণ করেন তাহলে ধরেই নেওয়া যায় যে সেখান থেকে এই দপ্তরগুলো বন্টন হবে এবং তাদের মধ্যে এই 4 উপদেষ্টার মধ্যে নিশ্চয়ই যে 4 জন উপদেষ্টা রয়েছেন তারা স্ব স্ব ক্ষেত্রে সুনামধন্য ব্যক্তি।
সুতরাং তাদেরকে সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বন্টন করা হবে। 4টার দিকে উপদেষ্টার এই 4 জন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং আমরা জেনেছি যে তারপরে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের একটি বৈঠকও অনুষ্ঠিত হতে পারে বঙ্গভবনে, এটুকু আমরা জেনেছি। তো আসলে মার্জান, আমরা অপেক্ষা করছি 4টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে যে উপদেষ্টা পরিষদের যে শপথ সেটি অনুষ্ঠিত হয় বঙ্গভবনের দরবার হলে। মার্জান, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবন থেকে সরাসরি জানাচ্ছিলেন নীলাদ্রি শেখর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডির 32 নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায়, আমরা আমাদের জায়গা থেকে তাদের বাধা দিতে পারি না, এটি তাদের ব্যক্তিগত বিষয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্জিস বলেন, যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করা হবে। ওই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও জানান সার্জিস আলম। ডিসিশন আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করছে, সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। রাজধানী সহ সারা দেশে 27 দিন বন্ধ থাকার পর আবারও বেশিরভাগ ট্রেন চলাচল করছে। তবে নাশকতার কারণে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় জামালপুর এক্সপ্রেস এবং সিলেটগামী পারাবত, সিরাজগঞ্জ এবং বুড়িমারি এক্সপ্রেস এখনও চলছে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ও কাউন্টারে সবগুলো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। রিপোর্ট করছেন মাসুর শাকিল। দেশ জুড়ে ছাত্র আন্দোলন চলাকালীন ট্রেন ও অগ্নিসংযোগ, কোচের দরজা জানালা ভেঙে ফেলা ও নাশকতার ঘটনা ঘটলে 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 1 থেকে 3 আগস্ট সীমিত পরিসরে চললেও পরে আবারও বন্ধ করে দিতে হয়। 27 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং 13 আগস্ট থেকে চলছে লোকাল ও কমিউটার। ভালো লাগাও কাজ করতেছে, অনেকদিন পর ট্রেন চালু হয়েছে। তো আমার ফ্যামিলি আসলে চিটাগাং আটকা পড়েছিল আর কি। সে ইন দ্য মিন টাইম আমাদের টিকিটও কাটা ছিল, কিন্তু পরে আসলে আসতে পারিনি। টিকিট আসলে আমাদের 23-26 তারিখে ওই সময় কাটা ছিল, তো পরে যেতে পারিনি, যে এখন আবার ব্যাক করছি আর কি। 20 আগস্ট থেকে বুড়িমারি এক্সপ্রেস ও 1 সেপ্টেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে। যেগুলো সাপ্তাহিক বন্ধ আছে অবধি সমস্ত ট্রেন আজকে থেকে চলাচল করবে। পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, এই দুইটা গাড়ি ওই নাশকতার জন্য কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই কোচগুলো এখনো ব্যালেন্স করতে পারি না। এগুলো রিপেয়ারিং এর পর ইনশাল্লাহ আমরা আবার চালানোর ব্যবস্থা। তবে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও নব্য ফ্যাসিবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তির চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতে অবস্থান করা শেখ হাসিনা যে কোনো সময় সুযোগ নিতে পারে। সবাইকে সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে। ছাত্র জনতার বিজয়কে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই আন্দোলন সফল হবে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা,
নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় দিতে চান ক্রেতারা। তারা বলছেন এখনো পণ্যের দাম আগের মতোই, কয়েকটি সবজির দাম কমলেও বেশিরভাগের দাম কিছুটা বেড়েছে। চাল ডালের দাম অপরিবর্তিত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। রাজধানীর বাজারগুলোতে দামের উত্তাপ কেমন, এমন প্রশ্ন শেষ না হতেই কিছুটা তীরে আসেন ক্রেতারা। গত মাসে ইলিশ মাছ কেজি 700 টাকা 800 টাকা, এই মাসে 900 টাকা। আপনারাই বলেন কোথায় কমলো? টমেটো নিছি গত সপ্তাহে 140 টাকা, এখন আছে 160 টাকা। আপনার টিভিতে লেখেন 180, আমরা বাজারে দেখে 200। সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কমেনি। পেঁয়াজ এখনো বাজারে আলু বেশি 55 টাকা 60 টাকা কেজি, আলু বলছে 40 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা। ইলিশ মাছ স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে, অন্য সব ধরনের মাছের দামও বেড়েছে। ক্রেতাদের কেউ কেউ বলছেন গেল কয়েক বছরে বাজার যেভাবে নিয়ন্ত্রণহীন, মাত্র কয়েক দিনেই সেই বাজারে পণ্যের দাম নাগালে আসবে এমনটি ভাবা ঠিক নয়। এখন তো আর কোথাও চাঁদা দেওয়া লাগতেছে না। এখন আমরা মনে করি যে মুভমেন্ট হয়েছে সেটা ঠিক আছে, এটা পজিটিভ, বাট সবাই চায় হলো যে সহনশীল একটা পরিবেশ। 320 টাকা কাঁচামরিচ, এর আগে কেজি 200 টাকা কেজি, এখন 320 টাকা। সব জিনিসের দাম চড়া, সবকিছুর দাম বেশি চাইতেছে আজকে। সবগুলোই এখনো বেশি মনে হচ্ছে আর কি। আশা করতেছি 2-1 সপ্তাহের মধ্যে কমে যাবে সবকিছু। 50 টাকা কেজি, ধুন্দুল 40, সিসিঙ্গা 50, ভেন্ডি 50, বটবটি 60, পেঁপে 30। খুচরা বাজারে কিছুটা আগের মতো দাম বৃদ্ধি আছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম 2 থেকে 5 টাকা কমেছে, তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। অপরিবর্তিত আছে আলু, আদার দাম। আলুর দামটা যেখানে 52 ছিল এখন 45-46 আর কি। আদাটা পরিবর্তন হয় নাই। খুচরা বাজারে যদি 60 বেচে তাহলে প্রভাব তেমন পড়ে নাই। বেড়েছে কাঁচামরিচের দামও। দেশি ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত আছে। সামান্য কমেছে ফার্মের মুরগির দাম। ক্রেতারা বলছেন পরিবহনের ভাড়া কমানো, ধাপে ধাপে চাঁদাবাজির যে সংস্কৃতি তৈরি হয়েছে সেগুলো একেবারে বন্ধ করা না গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে না। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়রানিমূলক সব মামলা অন্তর্বর্তী সরকার প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের করা মামলা প্রত্যাহার হলে ওই হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সচেতনরা। এসএনএন সোমনাথ ভিডিওচিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। কোটা আন্দোলনে গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর 17 জুলাই তাজহাট থানায় পুলিশের করা মামলার একটি অংশে আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। আবু সাইদ হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তার পরিবার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা করা হয়নি। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। তাহলে আবু সাইদের হত্যার বিচার হবে কোন মামলায় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতনদের। আবু সাইদের পরিবারকে ইমিডিয়েটলি নিরাপত্তা দিয়ে প্রশাসন এবং পুলিশের লোকেরা তাদের আত্মীয়স্বজনকে নিয়ে এসে তাদের বক্তব্য দিয়ে আদালতে অথবা থানায় একটা মামলা দায়ের করা। কোটা আন্দোলনের সময় পুলিশের করা সকল মামলা উঠে গেলে তদন্ত কার্যক্রম কিভাবে চলবে জানালেন পিবিআই এর এই কর্মকর্তা। এজাহারে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নেই। এজাহারে গর্ভে বলা হয়েছে অনেকগুলো কথা, এখানে কোনো শিক্ষার্থী আসামি নেই। সুতরাং আমি মনে করি না যে এই মামলাটি এই কারণে খারিজ হবে। এদিকে আবু সাইদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জোর দাবি জানাই যে আসলে তাদের পরিবারের পক্ষ থেকে যেন একটা হত্যা মামলা করা হয়। আমরা তো রাজপথ ছাড়তেছি না, আমরা রাজপথে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ।
আবু সাইদ হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে গত 13 আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 3 আগস্ট অপেশাদার আচরণের জন্য এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 14 বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলেছেন তারা সম্মানিত হয়েছেন, তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। ভুক্তভোগীদের কেউ কেউ বলেছেন বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার 15টি বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। 28 থেকে 42তম বিসিএসে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল। যাদের বাদ দেওয়া হয়েছে তাদের একজন জাহিদ হুসাইন। 28তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। রাজনৈতিক কারণে 14 বছরেও গেজেটে নাম আসেনি জাহিদের। সরকার পরিবর্তনে 14 বছর পর পেলেন খুশির খবর। তবে নরওয়ের টেলিফোন কোম্পানিতে একটি বিভাগের প্রধানের দায়িত্বে থাকায় যোগদান করছেন না জাহিদ হুসাইন। ভাগ্যবানই মনে করছি নিজেকে যে দেশ দেরিতে হলেও আমাকে সম্মানটা দিয়েছে। আমি এটাকে একটা সম্মান হিসেবে দেখছি, কারণ জীবনের এই পর্যায়ে এসে আমার বয়স এখন 40 পার হয়ে গেছে। এখানকার যে সিস্টেমটা সেটার সাথে আমরা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো এই মুহূর্তে এই অবস্থা থেকে আসলে বাংলাদেশে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করা এটা বেশ কঠিনই বলবো আমি। তিনি বলেন শুধুই রাজনৈতিক বিবেচনায় মেধাবীদের বাদ দেয়া অন্যায়। আমি শুধু ওয়েট করছিলাম যে গেজেটে আমার নামটা আসবে, কিন্তু দেখলাম যে আসলো না। কারণ আমাদের পরিবারগতভাবে আমরা বিধি মতাদর্শের সাথে জড়িত, আমার বাবা এবং অন্যান্যরা। তো আমি ধারণা করলাম যে হয়তো সে কারণেই এটা এরকম হলো। 29তম বিসিএসে তথ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন ইব্রাহিম সাবিত। যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত 15 বছরে দেশ থেকে শুধু 11 লক্ষ কোটি টাকা পাচার হয়নি, অন্তত 259 জনকে বিসিএসের ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি লিখেছেন, এই মুহূর্তে চাকরিতে যোগ দেয়া সম্ভব নয়, তবে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ইব্রাহিম সাবিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানা ফিরব। বিসিবির সভাপতির পদ ছাড়তে সম্মত নাজমুল হাসান পাপন, পদত্যাগপত্র পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সকলের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি মিলনায়তনে এফডিইবির প্রতিনিধি সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে 8 দফা দাবিও জানানো হয়। প্রকৌশলী মাহমুদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজির একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে বক্তারা দেশ গঠনে যোগ্য প্রকৌশলীদের মূল্যায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ডকে সঠিক ধারায় ফিরিয়ে আনার দাবি জানান। স্বনামধন্য শিক্ষাবিদ আশিক উল্লাহ চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। তিনি 1 ছেলে 2 মেয়ে রেখে গেছেন। বাদ জুমা ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা হয়। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে খরার কবলে পড়েছে রোবা আমন আবাদ। পর্যাপ্ত বৃষ্টি না থাকায় জমিতে সেচ দিয়ে ধানের চারা রোপণ করতে হচ্ছে চাষিদের। এতে খরচ বেড়ে গেছে। পাট ক্ষেতে ধান রোপণ করবে, সেখানেও পানির অভাবে পাট কাটতে পারছেন না চাষি। পরিস্থিতির মোকাবেলায় প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে রোপা আমন আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,690 হেক্টর জমিতে। রোপা আমন চাষে সাধারণত বৃষ্টির পানির উপর নির্ভরশীল থাকেন চাষিরা। এবার সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে ধানের চারা রোপণ করছেন তারা। এতে খরচ অনেক বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা যে আমন ধান লাগিয়েছে, এই আমন ধান অনাবৃষ্টির কারণে আমাদের একটু লাগানো লেট হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু বৃষ্টি না থাকার কারণে আমাদের এই সেচ দিয়ে লাগাই দিতে কি প্রচুর খরচ হচ্ছে, এবং সেচ মুনিশ খরচ, লাগানো খরচ এবং সার খরচ, কাটা মারা খরচ দিয়ে আমাদের টোটাল 15 থেকে 16,000 টাকা খরচ হয়েছে। এই ধানটা আপনার অনাবৃষ্টির কারণে পাটটা চাষিরা কাটতেও পারেনি, অন্য বছরকার মতো ধান বেশি লাগাইতেও পারবে না। ধান চাষ না করলে আমাদের তো কিনে ধান ভাত খাওয়া যাবে না, এই হিসাবে আমাদের ধান চাষ করতে হয়। আর গরুর বিচুলি আছে, মেন বিচুলির দরকার আমাদের, এই জন্য আমাদের লস হলেও চাষটা করতে হয়। পরিস্থিতি মোকাবেলায় সম্পূরক সেচ দিয়ে ধানের চারা রোপণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পানির পরিমাণটা একদিকে কম, আবার লেটে আসাতে আমাদের কৃষকরা পাট কেটে শেষের দিকে একটু আমনটাকে বেশি করছে। তবে আমরা তাদেরকে বলছি যে যাতে সম্পূরক সেচ বেশি দিতে না লাগে, সেই চিন্তা করে ধান লাগিয়ে যাতে তারা ধান ভালোভাবে উৎপাদন করতে পারে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। আর পর্যটক আকর্ষণে ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সরোয়ার আজম মানিক। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নির্মল বাতাস আর উন্মুক্ত প্রাকৃতির ছোঁয়া পেতে দেশ বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে সৈকত। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ধ্বংস নামে এই অঞ্চলের পর্যটন শিল্পে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের আগমনে আবারও প্রাণ ফিরেছে সমুদ্র সৈকতে। একটু ভালো লাগতেছে, তো এটা এনজয়কে আরো বাড়ানোর জন্য বিচে চলে আসলাম। বিচে 4-5 দিনের একটা ট্যুর দিছি। পরিবেশটাও ভালো লাগছে। আই হোপ আবার সবাই আসবে, পর্যটক কেন্দ্র যেহেতু। আম্মু আব্বুর সাথে আর পরিবারের সাথে আর টিমের সাথে এখানে আসছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই, আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন, কক্সবাজারকে উপভোগ করুন এবং আপনারা আপনাদের সুন্দর এই প্রকৃতিকে দেখে যান। নিরাপত্তা বাহিনী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং তার সাথে সেনাবাহিনীর উপস্থিতি সবকিছু মিলে বর্তমানে কক্সবাজার শহর নিরাপত্তার ছাদ ধরে আবৃত। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনা সদস্যরা। সিকিউরড এলাকা হিসেবে যেভাবে ডেভেলপ করা দরকার আমরা ওভাবে ডেভেলপ করেছি, এবং এই আমাদের যে এখন সার্ভিসটা এটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পজিটিভলি, অনেক বেশি পেশাদারিত্বের সাথে আমরা পালন করবো বলে দৃঢ় বিশ্বাস রাখছি। পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়, এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এইসব চাঁদাবাজি যেন না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে পর্যটন শিল্প প্রসারে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আবারও প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন শিল্পে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন আবার যেন জমজমাট হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা তাদের। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সাবেক মহাপরিচালক সদ্য অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করেছে পুলিশ। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা কর্মকর্তারা। রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠানো হয়।
জানাবো খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তার সরে যাওয়ার বিষয়টি একজন বোর্ড পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন সভাপতি পাপন। তিনি পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। গত 5 আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হাসান পাপন ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না পাপন। 2012 সালের অক্টোবরে বিসিবির সভাপতি হন নাজমুল হাসান পাপন। এরপর থেকে তিনি এই পদেই রয়েছেন। 2036 সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। গতকাল রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অলিম্পিক আয়োজনের জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক 2036 অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর অলিম্পিকের সভায় নির্বাচনের পর 2036-এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা IOC। এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রংপুর কারাগারে কয়েদিদের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। আজ বিকাল 4টায় বঙ্গভবনে শপথ। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি। 27 দিন পর রাজধানী সহ সারা দেশে চলছে বেশিরভাগ আন্তনগর ট্রেন। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও সব কাউন্টারে। কোটা সংস্কার আন্দোলনে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা। রংপুরে আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কা। এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হয় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল, নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি।